আজকে আমরা গোলীয় দর্পণের যে সমীকরণ আগের দিন শিখেছিলাম তাকে আর কিভাবে লিখতে পারি সেটা দেখব। দেখো, গোলীয় দর্পণের যে সমীকরণ পাওয়া গেছে তা হলো 1/v প্লাস 1/u সমান 1/f, যেখানে v হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব এবং u বস্তু দূরত্ব। f মানে ফোকাস দূরত্ব এবং দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ আছে তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল, সেটি হলো যে r সমান 2f। তো r সমান 2f, এখান থেকে তুমি যদি f এর মান বের করো, দেখো কিভাবে 2f সমান r, f সমান r/2। এই মানটা যদি আমরা গোলীয় দর্পণের সমীকরণে বসিয়ে দিই তবে কি পাবো দেখি। 1/v প্লাস 1/u সমান 1/f এর জায়গায় বসিয়ে দিলাম r/2। এই r/2টা উপর দিকে ঘুরে গিয়ে হবে 2/r, অর্থাৎ দর্পণের সমীকরণটি এখন দেখতে হলো 1/v প্লাস 1/u সমান 2/r। আগে যেটা পাওয়া গেছিল সেটাও গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ, এটিও গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ। আগেরটাই ডান দিকে ফোকাস দূরত্ব দিয়ে আমরা সমীকরণটাকে লিখেছি, এখানে ফোকাস দূরত্বের বদলে বক্রতা ব্যাসার্ধ দিয়ে সমীকরণটিকে লেখা হয়েছে। এখন দেখো, এই যে গোলীয় দর্পণ আছে, গোলীয় দর্পণ কেমন দেখতে? যদি আমরা অবতল দর্পণকে ভাবি, অবতল দর্পণ এইরকম দেখতে হয়। তো এই অবতল দর্পণকে কি কোনোদিনও সমতল দর্পণ করা যেতে পারে? তুমি বলবে হ্যাঁ, হয়তো করা যেতেই পারে। সেটা কিভাবে? এই দর্পণটা তো এরকম বাঁকা আছে, তো এই বাঁকা দর্পণকে ধরো দুই দিক থেকে টানা হচ্ছে, দিয়ে এরকম সোজা করে দেওয়া হলো, তবে এটা পুরো স্ট্রেট হয়ে গেছে। তার মানে এই দর্পণের ভাবো দর্পণটা এরকম নরম হয়ে গেছে এটা, তবে এই দর্পণটাকে যদি এইদিকে টানা হয় তো দর্পণটা যেন এরকম হয়ে যাবে, অর্থাৎ দর্পণটা সমতল দর্পণে পরিণত হবে। এটা বাস্তবে করা সম্ভব নয়, কারণ দর্পণ মানে তো কাঁচ দিয়ে তৈরি, তো এরকম যখনই টানা হবে তো ভেঙে যেতে পারে। এটা বোঝার সুবিধার্থে বললাম যে অবতল দর্পণকে ধরো তুমি সমতল দর্পণ করতে পারো যদি এই দর্পণটাকে এরকম করে, একটু আগে বাঁকা ছিল তার মানে অবতল, এরকম করে দিলেই সেটা সমতল দর্পণ হয়ে যাবে। এখন এরকম থাকা থেকে এরকম হওয়ার জন্য জ্যামিতির দিক থেকে কি চেঞ্জ হয় সেটা আমরা দেখি। ধরো কোনো একটি বৃত্ত বা গোলক যদি এত ছোট থাকে তবে তার ব্যাসার্ধ কেমন হবে? কম হবে। বৃত্তটা যত বড় হবে তার ব্যাসার্ধ তত বাড়তে থাকবে। এই বৃত্ত বড় হতে হতে যদি অনেক বড় হয়ে যায়, ধরো পৃথিবীর সমান একটা গোলক তৈরি হয়ে গেল, এগুলো একটি গোলক, তো এই গোলকটা পৃথিবীর সমান একটি বড় গোলক হয়ে গেল। তো ওই গোলকের যেমন ফুটবলে অনেকগুলো ছোট ছোট কি থাকে, সাদা কালো এরকম কিছু থাকে, ফুটবলের চামড়াটার উপরে সাদা কালো অনেক ছোপ ছোপ দাগ থাকে, সেটা দিয়ে পুরো ফুটবলটা তৈরি হয়। এখন এই ফুটবলটা বড় হতে হতে ধরো পৃথিবীর সমান একটা বড় ফুটবল তৈরি করা হয়েছে, তাহলে তুমি দেখতে পাবে সাদা কালো ছোপগুলো যদি একটা কালো অংশকে তুলে আনো তো কালো অংশটা দেখবে পুরোপুরি সমতল হয়ে গেছে। তার মানে কি বলতে চাইছি আমি, যে একটি গোলক বা বৃত্ত যখন ছোট থাকে, এই ছোট যখন থাকবে তো এর যদি কোনো একটা অংশ তুমি খুলে আনো তো এই অংশটা কেমন পাওয়া যাবে? এরকম বাঁকা পাওয়া যাবে। এই অংশটা যদি খুলো, এই অংশটা যদি খুলে আনো তো এই অংশটা কেমন? এরকম বাঁকা পাওয়া যাবে। কিন্তু এই গোলকটাই বড় হতে হতে যখন পৃথিবীর সমান হয়ে যাবে তো এই যে বাঁকা অংশটা, সেই বাঁকা অংশটা তুমি যা পাবে তা দেখবে এরকম সমতল হয়ে গেছে, এরকম সমতল কিছু অংশ পাওয়া যাবে যেন। এখান থেকে এটাই আমরা শিখলাম যে গোলক বড় হতে হতে যদি অনেক বড় হয়ে যায় তবে গোলকের উপরে, মানে ফুটবলটার কথা যদি ভাবো তো ফুটবলের উপরে যে সাদা 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 কালো ছোপ ছোপ অংশ দিয়ে তো ফুটবলটা তৈরি হয়, বাইরে থেকে আমরা যে দেখি, তো সাদা কালো এক একটা অংশগুলোকে যদি খুলে আনা হয় পৃথিবীর সমান বড় একটা ফুটবলের, তো তুমি দেখতে পাবে সাদা কালো অংশগুলো পুরোপুরি প্লেন, মানে সমতল। যদি এরকম ভাবো, এরকম যদি একটা বৃত্ত থাকে, তো এরকম যদি একটা বৃত্ত থাকে তো এই বৃত্তের তুমি যদি একটা অংশ এরকম খুলে আনো তো দেখো কেমন এরকম বাঁকা অংশ পেলে। কিন্তু এই বৃত্তটাই যদি আস্তে আস্তে এরকম বড় হচ্ছে, এরকম যত উপর দিয়ে করবো তো আরো বড় বৃত্ত হবে, এরকম করতে করতে যদি অনেক বড় বৃত্ত করো আর একটা অংশ যদি খুলে নাও তো ওই বৃত্তের অংশটা কেমন পাবে? সমতল। মানে যা বোঝালাম, ফুটবল ছোট থাকলে তার এক একটি সাদা কালো অংশ বাঁকানো থাকবে যদি ওটাকে খুলে নেওয়া হয়,
কিন্তু সেই ফুটবলটাই যখন অনেক বড় হবে, ঠিক পৃথিবীর সমান, তখন ওই সাদা কালো যে কোনো একটা অংশকে যদি খুলে আনো তাহলে সেটি সমতল পাবে। অর্থাৎ গোলকটা যত বড় হবে, তাহলে আমরা গোলক থেকে সমতল পেতে গেলে কি করতে হবে? বিশাল বড় একটা গোলক তৈরি করতে হবে। তো সেই বিশাল বড় গোলক যদি তৈরি করি, তার ব্যাসার্ধ কি হবে? অনেক বড়। তো এই অনেক বড় এই ব্যাসার্ধকে আমরা অসীম ধরব। তো যদি আমরা গোলীয় দর্পণ, তাহলে কি দেখলাম? যে গোলীয় দর্পণ সমতল হয়ে যাচ্ছে। গোলীয় দর্পণ এরকম ছিল, যদি বৃত্ত বড় করি, গোলকটাকে গোলক ভাবো, গোলকটাকে যদি বড় করা হয় তাহলে এটা সমতল হচ্ছে। তার মানে যদি আমরা গোলকটাকে অনেক বড় করি তবে সেটি সমতল হয়ে যাচ্ছে। তো গোলকটিকে অনেক বড় করতে যাওয়া মানে ব্যাসার্ধটাও তো অনেক বড় হবে। এইটুকু গোলকের যা ব্যাসার্ধ ছিল, হাতটা এরকম হচ্ছে মানে একটু বড় গোলক হলো, আর এরকম হচ্ছে মানে আরো বড় গোলক হলো, তাহলে এর ব্যাসার্ধ তো অনেক বেশি হবে। সেই অনেক বেশি ব্যাসার্ধ মানে অসীম। তাহলে গোলক সমতল হতে গেলে ব্যাসার্ধটাকে অসীম ধরতে হবে। তো যদি আমরা অসীম ব্যাসার্ধ ধরি আর সেই অসীম ব্যাসার্ধকে গোলীয় দর্পণের সমীকরণে বসিয়ে দিই, গোলীয় দর্পণের সমীকরণ কি? 1/v + 1/u = 2/r। এখন দেখো তাহলে কি পাচ্ছি আমরা? যে 1/v + 1/u = 2/r এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিলাম। তো যে কোনো সংখ্যার তলায় অসীম থাকলে তার মান 0 হয়। তাই আমরা পেলাম কি? 1/v + 1/u = 0। 1/v কে বাম দিকে রাখলাম, আর এটাকে যেহেতু এদিকে প্লাস হয়ে আছে ওইদিকে গেলে মাইনাস হবে, সমান পাওয়া গেল -1/u। এখান থেকে দেখো শেষমেশ পাওয়া যাচ্ছে v = -u। এর মানে কি? যদি বস্তু দূরত্ব বা u = -v দুটোই ঠিক, এই দুটো সমীকরণ এটাই বোঝাচ্ছে যে যদি ধরো বস্তু, এটা দর্পণ, দর্পণের দেখো এখানে বাম দিকে ইউ, এখানে বস্তু আছে, বস্তু মানে তুমি নিজেই আছো ভাবো, বা এখানে একটা খরগোশ বসিয়েছো, তাহলে ও খরগোশটা তার প্রতিবিম্ব কোথায় দেখতে পাবে? এখানে আয়নার ভেতরে প্রতিবিম্ব দেখা যায়, এইটা প্রতিবিম্ব। তাহলে বস্তু আয়না থেকে কোন দিকে আছে? আয়নার এই জায়গাটাকে আমরা মূল বিন্দু ধরবো। মূল বিন্দু থেকে বাম দিক মানে নেগেটিভ, যেমনটা এরকম আমরা করে থাকি, যে এই দিকটা মানে +x আর উল্টো দিকটা মানে -x। তো এটা যদি মূল বিন্দু হয় তাহলে বস্তু কোন দিকে আছে? বাম দিকে, অর্থাৎ বস্তু নেগেটিভ দূরত্বে আছে, তাই ইউ নেগেটিভ হবে, আর প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ, তাই ভি পজিটিভ, তাই এখানে হয়েছে। অর্থাৎ আমরা গোলীয় দর্পণের সমীকরণ কি শিখলাম? যে ইউ আর ভি এর মান সমান হবে কিন্তু বিপরীত হবে। মানে যদি ইউ নেগেটিভ হয় তাহলে ভি হবে পজিটিভ। অর্থাৎ দর্পণ থেকে যেদিকে, দর্পণের দেখো সামনের দিকে যদি বস্তুটাকে রাখো, খরগোশটাকে, তবে তার প্রতিবিম্ব দর্পণের কোন দিকে হয়েছে? উল্টো দিকে। এটাই এই সমীকরণ বোঝাচ্ছে, যে একটা যদি পজিটিভ হয় তো অন্যটা নেগেটিভ হবে। যদি উল্টোটা করো তাও একই ব্যাপার। যদি তুমি বস্তুকে, মানে ওভারঅল যা শিখলাম, ইউ ভি নেগেটিভ দুজন, এর মানে হলো যে যদি তুমি বস্তুকে দর্পণের একদিকে রাখো তাহলে প্রতিবিম্ব তার উল্টো দিকে হবে। এই হচ্ছে এই সমীকরণের মানে। মানে শিখলাম সমতল দর্পণের ক্ষেত্রে যেটা আমরা বাড়িতে দেখে থাকি, যে আমরা যত দূরে থাকি আমাদের প্রতিবিম্বটা ঠিক তত দূরেই থাকে। যদি তুমি প্রথমে 5 ফুট দূরে থাকো আয়না থেকে, তো তুমিও 5 ফুট দূরে তোমার প্রতিবিম্ব, মানে আয়নার ভেতরে তুমি যে নিজেকে দেখতে পাচ্ছ সেটাই তোমার প্রতিবিম্ব, তত দূরে দেখতে হবে। তুমি যদি 8 ফুট দূরে থাকো তাহলে দেখবে তোমার প্রতিবিম্বটা আয়নার ভেতরে তুমি যে নিজেকে দেখতে পাচ্ছ সেটাও 8 ফুট দূরে চলে গেছে। কিন্তু আয়না থেকে একটা যদি সামনের দিকে থাকে তো প্রতিবিম্বটা দেখো আয়নার পিছন দিকে হচ্ছে, তার জন্য এই নেগেটিভ চিহ্নটা আসছে। অর্থাৎ আমরা গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ পেয়ে গেলাম। এরপরে আমরা যা জানবো সেটা হচ্ছে অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল বলতে কি বোঝায়। অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী বিন্দু বলতে কি বোঝায়? দেখো, অনুবন্ধী কথার মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একটা পজিশনে, একটি দর্পণের সামনে, গোলীয় দর্পণের কোনো একটি পজিশনে বস্তুকে রেখেছো, তার জন্য তবে নিশ্চয়ই কোনো একটি পজিশনে প্রতিবিম্ব পাবে। ধরো এই অবস্থানে বস্তুকে রাখার জন্য প্রতিবিম্ব বি অবস্থানে পেলে। তবে যদি এমনটা হয় যে এখন বি অবস্থানেই আমি বস্তুকে রাখলাম আর প্রতিবিম্ব এ অবস্থানে পাচ্ছি, যদি এটা এক্স্যাক্টলি হয় তবে সেই বিন্দুগুলোকে বলা হবে অনুবন্ধী বিন্দু
বা অনুবন্ধী ফোকাস যুগল বলতে পারো। আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা কি, যে এ অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব যদি বি অবস্থানে পাই, এবং বি অবস্থানে যদি উল্টোটা বি অবস্থানে বস্তু রেখে প্রতিবিম্ব এখন এ অবস্থানে পাই, তবে এই এ আর বি বিন্দু দুটোকে বলা হবে অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী বিন্দু যুগল। এটা এবার আমরা তো সংজ্ঞা জানলাম, এটা আমরা অঙ্ক যে সমীকরণটা পেয়েছি সেটা থেকে আমরা অঙ্ক করে এই জিনিসটা বোঝাতে পারি। দেখো কি, তো আমরা যে সমীকরণ পেয়েছি সেটা কি 1/v + 1/u = 1/f। এখন যদি কি শিখলাম, যে এ তে বস্তু রাখলে প্রতিবিম্ব হয় বি তে, এবং বি তে যদি বস্তু রাখি তো প্রতিবিম্ব হয় এ তে। তার মানে যদি আমরা বস্তু এবং প্রতিবিম্বের স্থানকে অদল বদল করে দিচ্ছি, তাতে কিছুই হচ্ছে না। মানে প্রথমে বস্তু যেখানে ছিল তার জন্য প্রতিবিম্ব কোথায় হতো, বিতে। এখন বিতে যদি বস্তু রেখে দিচ্ছি তো প্রতিবিম্ব হয়ে যাচ্ছে এতে। দেখো যে সমীকরণটা আছে, এই সমীকরণে টা কি, যে 1/v + 1/u = 1/f। এখন যদি আমরা এই ভি এর জায়গায় ইউ বসিয়ে দিই আর ইউ এর জায়গায় ভি বসিয়ে দিই, তবে দেখো সমীকরণটা কেমন দেখতে হবে, 1/u + 1/v = 1/f। এখন দেখো অঙ্কের দিক থেকে এই যে সমীকরণ আর এই সমীকরণের মধ্যে কোনো পার্থক্য আছে? দুটোই তো একই হয়ে গেছে, 1/v + 1/u = 1/f আর 1/u + 1/v = 1/f। এই দুটো যোগ হয়ে আছে যেহেতু, তো তুমি এটাকে আগে আর এটাকে পরে লিখলেও দুটো সমীকরণ হুবহু একই হয়ে যাচ্ছে। অর্থাৎ অঙ্কও ঠিক একই কথা বলছে। কি সেই কথা, যে আমরা যদি প্রতিবিম্ব আর বস্তু, প্রথমে ইউ দূরত্বে তবে বস্তু ছিল আর ভি দূরত্বে তার প্রতিবিম্ব হচ্ছিল, ঠিক তো? এখন যদি আমরা বস্তু, মানে দেখো বস্তু দূরত্বের জায়গায় কি বসিয়ে দিয়েছি, প্রতিবিম্বটাকে। উল্টোটা বলি, প্রতিবিম্বের জায়গায়, প্রথমটা ভালো করে আরেকবার বোঝো, যে এই যে সমীকরণ, এই সমীকরণে বস্তু আছে ইউ দূরত্বে, তার প্রতিবিম্ব গঠিত হয়েছে ভি দূরত্বে। এখন যদি আমরা যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছিল সেই জায়গাতেই বস্তুকে রেখে দিই, তবে কি দেখতে পাচ্ছি, দেখো তার প্রতিবিম্ব যেখানে হয়েছিল সেখানে যদি বস্তুকে রেখে দিই, তাহলে বস্তু কোথায় চলে যাচ্ছে, প্রতিবিম্ব দূরত্বের পজিশনে চলে যাচ্ছে, মানে যেখানে প্রতিবিম্ব আছে সেখানে চলে যাচ্ছে। এটাকে যদি খুব ভালো করে বুঝতে চাও, ধরো এ বিন্দুতে আমি বস্তু রেখেছি আর প্রতিবিম্ব পেলাম বি বিন্দুতে। তার মানে ইউটা আমার, এ যেটা ইউ সেটা বস্তু দূরত্ব, আর এখান থেকে এটা প্রতিবিম্ব দূরত্ব। এরকম জায়গায় ধরো দর্পণ আছে, তার মানে আমরা যদি এ বিন্দুতে বস্তুটাকে রাখি তার প্রতিবিম্ব পেতাম বি বিন্দুতে, যেটা কিনা ভি দূরত্বে আছে। এর বদলে এখন যদি আমরা এরকম করি, যে এই যে বি বিন্দু আছে এখানেই ধরো বস্তুটাকে রেখে দিয়েছো, তাহলে এখন আমাদের এটা কি বস্তু দূরত্ব, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলো তো, এই বিন্দুতে তৈরি হয়ে যাবে। এটাই আমরা এই দুই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি। এটা আরো ভালো করে বুঝতে তুমি এই উদাহরণ থেকেও এটা বুঝতে পারো। তাহলে আমরা সমীকরণ থেকে বুঝলাম, এবার আমরা একটি উদাহরণ দিয়ে এটা বুঝবো। দেখো বস্তুকে যদি তুমি অসীমে রাখো তবে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাসে। তাহলে বস্তুর দূরত্ব এখন কি, অসীম। দেখো বস্তু দূরত্ব কি, অসীম, তার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, ফোকাসে। এখন যদি তুমি এই অবস্থানগুলোকে ইন্টারচেঞ্জ করে দাও, মানে বস্তুকে টেনে নিয়ে এসে তুমি ফোকাসে রেখে দিলে, দেখো বস্তুকে যদি আমরা ফোকাসে রেখে দিই, এখন বস্তু দূরত্ব হয়ে গেল আমাদের ফোকাস দূরত্বের সমান। তাহলে বলো এই যে বস্তু দূরত্বের জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, অসীমে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হচ্ছে, অসীম। দেখো এখানেও সেই একই জিনিস হচ্ছে, আগে বস্তু অসীমে ছিল তো প্রতিবিম্ব কোথায় হতো, প্রতিবিম্ব হচ্ছিল ফোকাসে। এখন বস্তুকে ফোকাসে নিয়ে চলে এলাম, তো প্রতিবিম্ব কোথায় হলো, অসীমে। অর্থাৎ বস্তু অসীমে যেখানে ছিল তখন প্রতিবিম্ব হয়ে যাচ্ছিল আমাদের ফোকাসে। এখন প্রতিবিম্বের অবস্থান ছিল কোথায়, তাহলে ফোকাসে ছিল। সেই অবস্থানেই আমরা যদি বস্তুকে রেখে দিচ্ছি, তবে প্রতিবিম্ব কার অবস্থানে চলে যাচ্ছে, বস্তুকে যদি প্রতিবিম্বের অবস্থানে রাখছি তাহলে আমাদের প্রতিবিম্ব চলে যাচ্ছে বস্তুর অবস্থানে। এরপরে আমরা যা শিখব তা হলো, এখানেও নিউটন, স্যার আইজ্যাক নিউটন একটি সমীকরণ দিয়েছিলেন, তো সেই সমীকরণের ব্যাপারে এবার আমরা জানবো। দেখো এতক্ষণ আমরা যে বস্তু দূরত্বই হোক বা প্রতিবিম্ব দূরত্বই হোক
সেগুলো সব কোথায় থেকে মাপি? দর্পণের মেরু থেকে। দর্পণের মেরু থেকে ধরো এটা হলো আমাদের বস্তু, এর নাম দিচ্ছি MN। তো MN হচ্ছে আমাদের বস্তু, আর ছোট হাতের MN হলো তার প্রতিবিম্ব। তো এই যে MN বস্তু আছে তার দূরত্ব কত? ইউ, সেটা আমরা P থেকে মাপি। তাই P থেকে এত দূর পর্যন্ত হলো ইউ। প্রতিবিম্ব হলো ছোট হাতের MN, তার দূরত্ব কত? এখান থেকে এতটা, একে আমরা লিখেছি ভি দিয়ে। তাহলে এটা হলো আমাদের ভি, আর এখান থেকে এতটা হলো বস্তুর দূরত্ব ইউ। নিউটন কি করেছিলেন? বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বকে উনি মেরু থেকে মাপেননি, মেরুর পরিবর্তে ফোকাস থেকে মেপেছেন। তো দেখো আগে যে বস্তু দূরত্ব ছিল, বস্তু দূরত্ব কি ছিল? পি থেকে এত দূর পর্যন্ত দূরত্বটা ছিল বস্তু দূরত্ব। তো এখান থেকে না মেপে উনি সবকিছু মেপেছেন এফ ফোকাস থেকে। তো যদি ফোকাস থেকে এই দূরত্বটা মাপা হয় তাহলে দূরত্বটা আলাদা নাম হবে। তো সেই দূরত্বের নাম আমরা দিয়ে দিলাম এক্স। তাহলে ফোকাস থেকে উনি দূরত্বটা মেপেছিলেন বস্তুর, তাই দূরত্ব হলো এক্স। একই রকম ভাবে যখন বস্তু দূরত্ব ফোকাস থেকে মেপেছেন, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ফোকাস থেকে মাপবেন, এবং এখান থেকে এই যে বিন্দু, এখানেই দেখো প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তাহলে এখান থেকে এই দূরত্বকে আমরা নাম দিব ওয়াই। এতক্ষণ পর্যন্ত মেরু থেকে বস্তুর দূরত্বকে ইউ বলা হতো, আর মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে ভি বলা হতো। তো মেরুর পরিবর্তে যদি আমরা এফ থেকে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব মাপি, তো তাদের আলাদা আলাদা নাম দিলাম, যেমনটা নিউটন দিয়েছিলেন। তো এফ থেকে এত দূর যে দূরত্ব, এটাকে আমরা এক্স দিলাম, আর এখান থেকে এত দূর দূরত্বটাকে ওয়াই দিলাম। দেখো এবার এই যে এক্স আর ওয়াই দিলাম, এটা থেকে আমরা কি লিখতে পারছি? এক্স আর ওয়াই কে আমাদের পরিচিত টার্ম কি? ইউ, ভি আর এফ, যেগুলো কিনা সব মেরু থেকে মাপা হয়েছে। তো এগুলোর সাহায্যেই আমরা এক্স আর ওয়াই কে লিখতে পারি। দেখো যে এখান থেকে এতটা হলো ইউ, এবার আমরা এক্স কে দেখি লিখতে পারি কিনা। এত দূর ইউ, আর এক্স কি? এখান থেকে এত দূর হলো এক্স। তাহলে এই পুরো দূরত্ব যে আছে সেটা থেকে যদি আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দিই, এখান থেকে এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে তো এটা এক্স পেয়ে গেলাম। তাহলে এক্স সমান কি লিখতে পারি? এক্স সমান লিখতে পারি এখান থেকে এতটা হলো ইউ, ইউ থেকে এইটুকুটা বাদ দিয়ে দাও, তাহলে ইউ থেকে এফ বাদ দিলে এক্স পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে এখান থেকে এত দূর হলো ওয়াই, কিন্তু এখান থেকে এতটা কি? এই পুরোটা তো ভি, এখান থেকে এতটা পুরোটা হলো ভি। তো ভি থেকে যদি আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দিই, এইটুকু অংশ মানে কি? এফ। তাহলে ভি থেকে যদি আমরা এফ বাদ দিয়ে দিই, তবে পড়ে থাকবে কি? ওয়াই। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। তাহলে কি শিখলাম এখান থেকে? যে এক্স সমান ইউ মাইনাস এফ আর ওয়াই সমান ভি মাইনাস এফ। এখন নিউটনের সমীকরণ পেতে গেলে আমাদের গোলীয় দর্পণের যে সাধারণ সমীকরণ আছে সেটা লিখে নিতে হবে। তো লিখলাম 1/v + 1/u = 1/f। এই যে সমীকরণটা পাওয়া গেছে, এই সমীকরণে দেখো আমরা যদি একটু অঙ্ক করি তো কি লিখতে পারি? ইউ আর ভি লসাগু কত? ইউ ভি বা ভি ইউ। তো এখানে ভি আছে, যখন তুমি ইউ ভি কে ভি দিয়ে ভাগ করবে তো ইউ থাকবে, তো উপরে হলো ইউ প্লাস ভি। এটাকে কোনাকুনি গুণ করে নাও, তো ইউ ভির সঙ্গে 1 গুণ করলে ইউ ভি, আর এটা ইউ এফ প্লাস ভি এফ। এরপরে যা পাওয়া যাচ্ছে পুরোটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম, তো ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ সমান 0। এই যে সমীকরণটা পাওয়া গেল, এখানে দেখো আমাদের টার্গেট কি? ইউ মাইনাস এফ আনা এবং ভি মাইনাস এফ আনা। এটা আনলে সুবিধা কি হবে? ইউ মাইনাস এফ এর পরিবর্তে এক্স বসিয়ে দেবো, আর ভি মাইনাস এফ এর পরিবর্তে ওয়াই বসিয়ে দিব। তবে আমরা এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ পাবো। এক্স কি? ফোকাস থেকে মাপা বস্তুর দূরত্ব, আর ওয়াই হচ্ছে ফোকাস থেকে মাপা প্রতিবিম্বের দূরত্ব। তো এইরকম এক্স আর ওয়াই সাহায্যে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে নিউটনের সমীকরণ। তো এটা করার জন্য দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ সমান 0, যদি এই সমীকরণের প্রথম যে দুটো টার্ম আছে সেটা থেকে যদি আমরা ইউ কমন নিয়ে নিই, ইউ কমন আসছে, তাহলে কি পাওয়া থাকবে? ভি মাইনাস এফ। অর্থাৎ ভি মাইনাস এফ আমরা পেয়ে গেছি, এই জায়গায় আমরা ওয়াই বসাতেই পারি। কিন্তু এই সমীকরণটা এখনো সম্পূর্ণ হয়নি। এটা ঠিক দেখো এখানে 3টে টার্ম আছে, যদি এখানে 4খানা টার্ম থাকতো তবে ঠিক যেন একটা মিডল ফ্যাক্টর যে অঙ্ক হয় সেরকম অঙ্ক হয়ে যেত। যেমন একটা দেখাচ্ছি, x² + 5x = 6 ধরে দেওয়া, প্লাস 6 = 0 দেওয়া আছে। যেটাকে যদি মিডল ফ্যাক্টরাইজেশন করো তাহলে কি পাবে? x² + 3x + 2x + 6 = 0। তো এখান থেকে যদি তুমি x কমন নাও প্রথম দুটো টার্ম থেকে, তো কত থাকবে? x + 3। একই রকম ভাবে দেখো এখান থেকেও কিছু কমন আসছে, +2, তবে এটা কত হবে? x + 3।
এখন মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে এই দুই জায়গায় একই টার্ম আসতে হয়, এখানে যেমন এসছে x+3, তবেই আমরা পরের লাইনে x+3 কমন নিতে পারবো। তো এখানে বাঁচলো কত x, আর এখানে বাঁচলো +2 সমান 0 হবে। কিন্তু সেই জিনিসটা এখানে দেখো হয়নি, এখানে ইউ কমন নেয় ভি মাইনাস এফ হয়েছে। তাহলে এখন আমাদের এই জায়গাটায় কি আসা উচিত, এখানে যেমন x+3 ছিল, তো এখানে তো x+3 এসেছিল বলেই তারপর লাইনে কমন নিতে পেরেছি। তো এখানে যেমন ভি মাইনাস এফ এসছে, তো এখানেও তাহলে আমাদের কি প্রয়োজন, ভি মাইনাস এফ এর প্রয়োজন, আমাদের এখানে ভি মাইনাস এফ এর প্রয়োজন। তো এই ভি মাইনাস এফ যদি আমি এখানে লিখে নিলাম জোর করে, তো তার জন্য দেখো তাহলে প্রথম দুটো টার্ম থেকে তো এটা তৈরি হয়ে গেছিল, আর এখানে ভি মাইনাস এফ যদি আমাদের এখানে প্রয়োজন হয়, তাহলে আমাদের কাজ কি হবে, এই যে প্রথম টার্ম আছে এখান থেকে তাহলে এফ যদি কমন নিই, তাহলে এফ কমন নিলে এখানে কি হচ্ছে, প্রথমটাই এফ যদি কমন নিই তো ভি এখানে বাঁচলো। আর এখানে যদি মাইনাস এফ আনতে চাই তাহলে কি করতে হবে আমাদের, তাহলে এখানে যেন আমাদের এই যে আগের লাইনটাকে আর একটু সাজিয়ে এইভাবে লিখতে হবে। প্রথম দুটো টার্মকে লিখে নিলাম ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ প্লাস প্লাস যদি আমরা এফ স্কোয়ার করি, তবে দেখো যে এখান থেকে যদি তুমি এফ কমন নাও তাহলে এখানে বাঁচল ভি, আর এখান থেকেও যদি এফ কমন নাও তাহলে এখানে বাঁচল মাইনাস এফ। তো এখানে যেহেতু এফ স্কোয়ার তুমি যোগ করেছো, তাহলে বাম দিকে যা করবে ডান দিকেও তাই করতে হবে, অর্থাৎ এখানে একটা এফ স্কোয়ার এক্সট্রা পেয়ে গেলাম। এই জায়গাটুকু যেটুকু বোঝালাম এটা 2-3 বার দেখো তাহলে বুঝতে পারবে আমি ঠিকঠাকভাবে বুঝিয়েছি, কিন্তু 2-3 বার দেখতে হবে বুঝতে না পারলে। এর পরের কাজ কি আমাদের, এবার যে সমীকরণটা পাওয়া গেছে এখানে দেখো এখানেও ভি মাইনাস এফ আছে, এখানেও ভি মাইনাস এফ আছে, তাহলে ভি মাইনাস এফ কমন নিয়ে নাও, ভি মাইনাস এফ। তাহলে ভি মাইনাস এফ কমন নিলে এখানে কত বাঁচলো, এখানে বাঁচলো ইউ, আর এখানে এফ সমান হবে এফ স্কোয়ার। এখন আমরা ভি মাইনাস এফ পেয়ে গেছি, ইউ মাইনাস এফও পেয়ে গেছি, তাহলে ভি মাইনাস এফ এর জায়গায় লিখতে পারি ওয়াই, আর এখানে এক্স সমান এফ স্কোয়ার হবে। তাহলে পাওয়া গেল এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এটি হলো নিউটনের সমীকরণ, যেখানে কিনা এক্স হচ্ছে ফোকাস থেকে মাপা বস্তু দূরত্ব এবং ওয়াই হচ্ছে ফোকাস থেকে মাপা প্রতিবিম্ব দূরত্ব। এই সমীকরণটাকে যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের অঙ্কে দেখবে এক্স ওয়াই সমান কে, এক্স ওয়াই সমান কে দেওয়া থাকে। তো কে যদি ধ্রুবক হয় তো এক্স ওয়াই সমান কে হচ্ছে একটি পরাবৃত্তের সমীকরণ। খুব ভালো করে বললে এটাকে সমপরাবৃত্ত বলতে পারো। তো এই হলো সমপরাবৃত্তের সমীকরণ। তাই এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, যেহেতু এফ তো একটি দর্পণের ফোকাস দূরত্ব, তো এফ স্কোয়ার যদি করা হয় তো ফোকাস দূরত্বটা নির্দিষ্ট হবে, তো তার স্কোয়ারও নির্দিষ্ট সংখ্যাই হবে, অর্থাৎ এফ স্কোয়ারও একটি ধ্রুবক হবে। মানে আমি যা বলতে চাইছি, ধরো এফ এর মান কোনো দর্পণের জন্য 4, তো এফ স্কোয়ারের মান কি হবে 16। তো 4 যেমন একটি সংখ্যা, 16 তো একটি সংখ্যা, সংখ্যা মানে ধ্রুবক। তাই এক্স ওয়াই সমান ধ্রুবক আমরা লিখতে পারি। তাই এক্স ওয়াই সমান ধ্রুবক যখন পেলাম তাহলে এটি সমপরাবৃত্তের সমীকরণকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি নিউটনের সমীকরণ সমপরাবৃত্তের সমীকরণকে বোঝায়। তো আজকের ভিডিওতে এতটাই, বাকি যে অংশ আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব।